শুভেচ্ছা। আমন্ত্রণ চ্যানেল 24 সাপ্তাহিক আয়োজন ইস্পাহানি মির্জাপুর ছিয়া নিবেদিত মুক্ত কণ্ঠের সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ। বলা হয়ে থাকে যুদ্ধ এখন নানাভাবে হয়। এখন সম্মুখ যুদ্ধ থেকে রণাঙ্গনের বিস্তৃতি হয়েছে ইন্টারনেট, তথ্য নিরাপত্তা, টেলিভিশন, সংবাদপত্র, এমনকি আমাদের কম্পিউটার বা হাতের ফোন পর্যন্ত। এরই একটি সংস্করণ হলো তথ্য যুদ্ধ, যার মূল অস্ত্র হলো অপতথ্য। বাংলাদেশ এখন এক অপতথ্য যুদ্ধে আক্রান্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কারো তথ্য দেওয়ার সুযোগ থাকায় এবং এসব তথ্য যাচাইয়ের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় এটি ভুল এবং অপতথ্য ছড়িয়ে দেওয়ার বড় একটি মাধ্যমে পরিণত হয়েছে। কিভাবে সেটি মোকাবেলা করা সম্ভব, এই বিষয় নিয়ে আমরা আজকে আলাপ করতে চাই। তাই আজকের বিষয় নির্ধারণ করেছি গুজব ও অপপ্রচার, কার লাভ কার ক্ষতি। এই বিষয়টি নিয়ে কথা বলবার জন্য সম্মানিত অতিথি হিসেবে স্টুডিওতে আমার সাথে রয়েছেন। শুরুতে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই। রয়েছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, রয়েছেন এএফপির ফ্যাক্ট চেক এডিটর কদরউদ্দিন শিশির। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে সময় দিয়েছেন। আমি শুরুতেই নাজমুল আশরাফ ভাই আপনার কাছে দিয়ে শুরু করতে চাই। আমরা সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন ঘটনাবলিতে যেমন পথনাটকে ধর্ষণের চিত্রকে সত্য সত্য ধর্ষণের ঘটনা দেখানো হচ্ছে, এবং কখনো কখনো আমরা কন্টেন্ট ছিনতাই নিয়ে করা হয়েছে, কোনো কন্টেন্ট ক্রিয়েট করা হয়েছে, সেটিকেও সত্যি সত্যিই ছিনতাই আকারে দেখানো হচ্ছে। এই যে অপপ্রচার, এগুলো কারা ছড়াচ্ছেন এবং কেন ছড়াচ্ছেন, কি লাভের জন্য তারা ছড়াচ্ছেন? আসলে ধন্যবাদ আপনাকে। আপনি শুরুতে যে ভূমিকা দিচ্ছেন আমি ওই সূত্র ধরে বলি। তথ্য যুদ্ধের দুনিয়া আমরা আছি, অবাধ তথ্য প্রবাহের দুনিয়াতে আমরা আছি, এবং এই অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে অপতথ্য, ভুল তথ্য, ভুয়া খবর, ক্ষতিকর, উদ্ভট, ভিত্তিহীন বহু কিছু আমরা ছড়াচ্ছি। এবং এই ছড়ানোর সবচেয়ে বড় মাধ্যম হয়েছে ইন্টারনেট, এবং সেই ইন্টারনেটের মধ্যে আরও বেশি সুযোগটা মানুষ পেয়েছে, সাধারণ মানুষ, সেটি হচ্ছে সামাজিক মাধ্যম, ফেসবুক, ইউটিউব থেকে শুরু করে আরও যা যা কিছু। কোনো এক সময় যখন ছাপানো ছাড়া কোনো কিছু মানুষকে জানানো যেত না, সেটি পত্রিকার কথা বলছি, সেই যুগে তখনও কিন্তু পত্রিকায় ভুলভাল হয়তো হতো, কিন্তু এই পরিমাণে না, বা যেন তেন পত্রিকা, দায়িত্বহীন পত্রিকা অনেক ভুলভাল জিনিস, উদ্ভট জিনিস ছাপতো, মানুষ সেগুলো বিশ্বাস করতো না। এখন ইন্টারনেটের যুগে আপনার এই যেগুলো সনাতনী গণমাধ্যম, রেডিও, টেলিভিশন এবং পত্রপত্রিকা, তার সাথে অনলাইন ভিত্তিক যেসব সংবাদ মাধ্যম, তার সাথে সামাজিক মাধ্যম, এবং সনাতনী গণমাধ্যম যেগুলো রেডিও, টেলিভিশন, পত্রিকা, তারাও এখন ইন্টারনেটে সমান তালে বিরাজ করছে। তার মানে হচ্ছে এই দুই মাধ্যম একাকার হয়ে গেছে। এখন একটা বিশ্বাসযোগ্য পত্রিকা বা টেলিভিশনের কোনো আধেয় বা কন্টেন্ট যখন ইন্টারনেটে আসে, সেটি ওই গণমাধ্যমের পরিচয়ে যখন প্রকাশ করা হয়, সেটার একটা বিশ্বাসযোগ্যতা ভিত্তি আছে। বহু বছর ধরে যে পত্রিকাটি, টেলিভিশনটি মানুষের আস্থা অর্জন করেছে সত্য প্রকাশ করার মাধ্যমে, দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে, তার নামে যখন গণমাধ্যমে, আপনার ইন্টারনেটে বা সামাজিক মাধ্যমে কোনো কিছু আসে, সেটা মানুষ বিশ্বাস করে। এখন সেখানেও বিশ্বাস নিয়ে প্রশ্ন উঠেছে। আমরা দেখেছি, এটা শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে এই সংকট আছে। আমেরিকায় নির্বাচনের আগে এমন সব ভিত্তিহীন খবর ইন্টারনেটের মাধ্যমে ছড়ানো হয়েছিল, যেখানে বিবিসির মতো আন্তর্জাতিক গণমাধ্যম, যার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ খুব একটা নাই, সেরকম টেলিভিশন বা গণমাধ্যমের নামেও ভুয়া খবর ছড়ানো হয়েছে। ঠিক একইভাবে আপনি দেখেন, আপনি এখনকার কথা বলছেন, হয়তো অভ্যুত্থান পরবর্তী সময়ে এই চর্চাটা বেড়েছে, কারণ এখানে সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না, বা তেমন কোনো নিয়ন্ত্রণ নাই, বা মত প্রকাশ বা গণমাধ্যমের স্বাধীনতা অনেক বেশি অবারিত, বিস্তৃত। এই বাস্তবতায় এই অপচর্চাটাও ব্যাপক হারে বিস্তৃত হয়েছে। এখন বাংলাদেশেও আপনি দেখবেন যে কোনো একটি ভালো গণমাধ্যমের নামে, তাদের আদলে, সেটি কোনো লিখিত রিপোর্ট হোক বা কোনো আপনার টেলিভিশনের রিপোর্ট, ভিজুয়াল রিপোর্ট আমরা যেগুলোকে বলি, এমনকি অডিও ব্যবহার করে নানান রকমের বিকৃতভাবে, মানে আপনার টেলিভিশনের একটা জেনুইন জিনিসকে ভুয়াভাবে উপস্থাপন করছে আপনার টেলিভিশনের নামে। এটি দেখে অসংখ্য মানুষ বিভ্রান্ত হচ্ছে বা বিশ্বাস করছে, অথবা আপনাকে গালি দিচ্ছে, কিন্তু এখানে আপনার কোনো দায় নাই। আপনি জানেনও না, আপনার প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে, আপনার প্রতিষ্ঠানের কন্টেন্টকে বিকৃত করে, তার সাথে অনেক কিছু যোগ বিয়োগ করে পুরো জিনিসটা উল্টে ফেলা হয়েছে, এবং সেই জিনিস দেখে অনেকে কিন্তু বিশ্বাস করছে, অনেকে বিভ্রান্ত হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তাজনিত অনেক বিরূপ প্রভাবও পড়ছে। আজকে জাতিসংঘের মহাসচিব
অ্যান্টনিও গুতেরেস বাংলাদেশ সফরে এসেছেন। আমি আসার আগে দেখছিলাম তার সাথে ডক্টর ইউনূসের ছবি যুক্ত করে কি সব খবর চাপা হয়েছে। হ্যাঁ, তিনি পদত্যাগ করেছেন, তিনি বরখাস্ত হয়েছেন, জাতিসংঘ দায়িত্ব নিয়েছে, জাতিসংঘ সাবেক প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়েছে, এরকম বহু কিছু। এবং এর যেই চেহারা দেখলে কিন্তু আপনার রিপোর্টের মতো মনে হবে। আপনি ছবি দেখছেন সচক্ষে, কিন্তু এই ছবি বিশ্বাস করার কারণ নাই। আপনি ভিডিও দেখছেন সচক্ষে, বিশ্বাস করার কারণ নাই। আপনি নিজের কানে শুনছেন কারো কথা, বিশ্বাস করার কারণ নাই। কারণ আপনি যে কাজ করেন নাই, আপনি যে কথা বলেন নাই, সেটি আপনাকে দিয়ে বলানো, আপনার মাধ্যমে সেটা তুলে ধরা, এবং আপনার টেলিভিশনের টেলিভিশনের যে পর্দায় যে রূপ, তার যে লোগো, তার যে চেহারা, তার যে গ্রাফিক্স, তার যে কালার, লুক অ্যান্ড ফিল, এ সব কিছু ঠিক রেখে আপনাকে দিয়ে একেবারে সম্পূর্ণ ভুয়া মিথ্যা একটা রিপোর্ট করানো সম্ভব। এরকম একটা দুনিয়াতে আমরা আছি, এবং এই কাজটি নিশ্চয়ই ভালো মানুষেরা করছে না। কেউ করছে রাজনৈতিক কারণে, কেউ করছে অর্থনৈতিক কারণে, কেউ করছে ধর্মীয় কারণে। এবং এই ফাঁকে যারা অপরাধী, আমি যদি বলি যে রাজনৈতিক কারণে অপরাধগুলো বেশি হচ্ছে আমাদের এই সময়টাতে, কারণ আমরা একটা রেজিম চেঞ্জ করেছি, আমরা একটা অভ্যুত্থানের ফলে একটা নতুন আমলে আমরা আছি। এই আমলেরও নানান সমস্যা নিয়ে আমরা প্রতিনিয়ত খবর করছি, কথা বলছি, বিশ্লেষণ করছি। আবার তার আগের আমলে কি কি সমস্যা ছিল সেইগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি, এখনও বলছি। ফলে রাজনৈতিকভাবে যারা পরাস্ত হয়েছেন 5ই আগস্টে, তারা এই ধরনের তৎপরতায় আছেন একরকম। আবার যারা এই 5ই আগস্টের অভ্যুত্থানে বিজয়ী বা ওই বাস্তবতার কারণে যাদের উত্থান আমরা দেখছি, যারা হয়তো অভ্যুত্থানের সাথে যতটা না যুক্ত বা অবদান রেখেছেন, তার চেয়ে বেশি তাদের যে বিশ্বাস, সেটি রাজনৈতিক বলি, ধর্মীয় বলি, বা সাংস্কৃতিক বলি, মতাদর্শ বলি, সেগুলোর একরকমের বিকৃত উপস্থাপনের জন্য তারাও কিন্তু এই চর্চাগুলো করছে। সব মিলিয়ে আমরা বলবো যে চরম একটা নৈরাজ্যকর তথ্য অপচর্চার যুগের মধ্যে আমরা বাস করছি। নিশ্চয়ই তার রেমেডি আছে, শিশির ভাই নিশ্চয়ই বলবেন কিভাবে সত্য যাচাই করে মানুষকে বিভ্রান্তি থেকে বাঁচানো যায়, এবং এই জায়গায় সরকার কি করতে পারে, গণমাধ্যম কি করতে পারে, দায়িত্বশীল মহলগুলো কি করতে পারে। আপনি প্রথম দিকে বলছিলেন যে আমরা প্রথম দিকে দেখতাম যে পত্রপত্রিকায় নিউজগুলো ছাপানো হতো এবং সেখানেও ভুল ভ্রান্তি কিছু হতো, কিন্তু সাধারণ মানুষজন বিশ্বাস করতেন না, এবং পরবর্তীতে কিন্তু সংশোধনীও দেয়া হতো, পরের দিন পত্রিকায় সংশোধনী আসতো। কিন্তু কিছু কিছু মেইন স্ট্রিমের মিডিয়াতেও তো আমরা দেখি যে তাড়াহুড়ো করতে গিয়ে কখনো কখনো ভুল তথ্য ছড়িয়ে পড়ে, এবং যেটি ফ্যাক্ট চেকিং কিন্তু শিশির ভাইরা করছেন। তো সেক্ষেত্রে কিন্তু ওইভাবে আবার সংশোধনীটা আমরা কিন্তু মেইন স্ট্রিমে দেখতে পাই না। এখানে ধরেন আমি একজন সংবাদকর্মী হিসেবে বলি, আমি একজন সংবাদকর্মী হিসেবে আমি আমার সংবাদ মাধ্যমে একটা ভুল করেছি, জেনে বা না জেনে বা অসাবধানতাবশত বা কোনো একটা কারণে ভুল হয়েছে, এটা যখন আমি বুঝতে পেরে আমি সংশোধনী দিয়ে শুদ্ধ করে ক্ষমা চেয়ে পরের দিন প্রকাশ করব বা প্রচার করব বা সম্প্রচার করব, সেটা আমার দায়িত্বশীলতা। কিন্তু আমি যদি ইচ্ছা করে পালন করি, এক হচ্ছে যে আমরা ভুল করে সেটা স্বীকার করি না, সংশোধন করি না, ক্ষমা চাই না, তাতে করে কিন্তু গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নষ্ট হচ্ছে, কমছে। আবার দ্বিতীয়ত, আমি হয়তো ইচ্ছা করি আমার মতাদর্শ, ইচ্ছা, পছন্দ, আমার স্বার্থ, আমার ব্যক্তির স্বার্থ, প্রতিষ্ঠানের স্বার্থ, গোষ্ঠীর স্বার্থ, বহু কিছুর কারণে আমি হয়তো ইচ্ছাকৃতভাবে এমন কিছু করি, ফলে আমি এটা সংশোধনের দায়িত্ব নিব না। বরঞ্চ কখনো কখনো মেইনস্ট্রিমের গণমাধ্যম যারা ফ্যাক্ট চেকিং করে তাদেরকে থ্রেটও করে। হ্যাঁ, এমন ঘটনাও আছে, আমরা হয়তো শিশুদের কাছে জানি। চেক করলে পরে যার ক্ষতি, বা চেক করার কারণে যারা ভুল তথ্যটা দিয়েছে বা ছড়িয়েছে বা প্রচার করেছে, তারা তো অপরাধী হয়ে যায়। সেই কারণে সংশোধনের ব্যাপারে তাদের এত আপত্তি। কিন্তু সংশোধনের জায়গাটা আমাদের অনেক বেশি শক্তিশালী করা দরকার। এই বিষয়ে যদি কতদিন শেষের আপনার কিছু বক্তব্য থাকে। আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমাদের ফেক নিউজ বা মিসইনফরমেশন ফাইট করার জন্য আমাদের আসলে বেশ কিছু মিনস আছে। প্রথমত হচ্ছে ফ্যাক্ট চেকিংকে ইনস্ট্যান্ট একটা রেমেডি হিসেবে মনে করা হয়। এর বাইরেও ক্যাম্পেইন হতে পারে, কি হতে পারে। বাট আমার কাছে যেটা রিসেন্ট সময়ে মনে হচ্ছে যে আমরা যখন ভাই যেটা বললেন যে ফ্রি স্পিচ আমরা অবারিত করে দিতে চাই, হ্যাঁ, এরকম একটা চিন্তা বা আমরা মনে করি যে এটা অবারিত হওয়া উচিত, মানুষ যে কোনো কিছু বলতে চায়, লিখতে চায়, সে সেটা করতে পারা উচিত। সো এইরকম একটা সিচুয়েশনে যাওয়ার জন্য আমরা জাতি হিসেবে রেডি কিনা, মানে ধরেন আমরা ফ্রি স্পিচের, আমি ফ্রি স্পিচের পক্ষের লোক, স্বাধীনতা, হ্যাঁ, বাক স্বাধীনতার পক্ষের লোক, অবাধ হওয়া উচিত এটা। কিন্তু এই অবাধ হওয়ার একটা নেগেটিভ দিক হচ্ছে যখন আপনি যাচ্ছে তাই প্রকাশ করতে পারবেন, বলতে পারবেন, কোনো আপনার চেক ব্যালেন্স কিংবা আপনার কোনো ভেরিফিকেশন প্রয়োজন হবে না, কিংবা আপনি যা বলবেন খারাপ মন্দ
শুদ্ধ অশুদ্ধ, ভুল অসত্য, মিথ্যা যা বলবেন তার কোনো একটা দায় আপনাকে নিতে হবে না কোনো না কোনোভাবে। সো তখন হচ্ছে আসলে এই ডিসইনফরমেশন মিসইনফরমেশন অনেক বেশি বেড়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ এইরকম একটা সিচুয়েশন আমরা আগাতে গেলে যে আমরা এখন অবাধ মানুষকে সব কিছু করতে দিচ্ছি, বলতে দিচ্ছি, লিখতে দিচ্ছি, তখন আমার মনে হয় যে আমাদের একটা নেশন ওয়াইড একটা মিডিয়া লিটারেসি বা নিউজ লিটারেসি ক্যাম্পেইন হওয়া উচিত। যে এই ক্যাম্পেইনে আসলে স্টুডেন্ট, সাধারণ মানুষ, বয়স্ক মানুষ, মানে নানান ধরনের মানুষের মানে গ্রুপ আছে সোসাইটিতে। সো এই ইভেন সাংবাদিকদেরও আমি বলবো যে সাংবাদিকদেরও এই নিউজ লিটারেসি মানে ডিজিটাল লিটারেসি অ্যাকচুয়ালি এবং ফ্যাক্ট চেকিং, সাংবাদিকদের ক্ষেত্রে এটা আমি আলাদা করে যদি বলি যে ফ্যাক্ট চেকিং এবং ডিজিটাল ইনভেস্টিগেটিভ নলেজটা একটা এরকম না যে কয়েকজন শিখবে কোরআন, এটা একটা মানে ওয়াইড স্প্রেড ক্যাম্পেইন হওয়া উচিত। এখন তো মেইন স্ট্রিমের মিডিয়াগুলোতে, বিশেষ করে পত্রপত্রিকাও যদি বলি বা টেলিভিশন মিডিয়াগুলো বলি, প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে কিন্তু ডিজিটাল উইং আছে। ডিজিটাল উইং থাকাটা এনাফ না, ডিজিটাল উইং আছে, এটার জন্য আরো বেশি প্রয়োজন তাদেরকে ট্রেন করা। কারণ হচ্ছে যে যখন আপনি ডিজিটাল উইং থাকবে, আপনার ইনফরমেশনের সোর্স অনেক ক্ষেত্রে আপনি ডিজিটাল স্পেস থেকে নেবেন। সো ডিজিটাল স্পেস থেকে যে নিউজটা, ইনফরমেশনটা আপনি নেবেন, নিয়ে নিউজ করবেন, সেইটা ভেরিফিকেশন একটু ডিফারেন্ট, ট্র্যাডিশনাল ভেরিফিকেশনের চেয়ে একটু ডিফারেন্ট। সো ওই ডিফারেন্ট যে নতুনত্ব, এটা একটা নতুনত্ব আমাদের মাঝে, বা এটা একটু ডিফারেন্ট। সো সেইটার নলেজটা আমার দরকার। আমি যে ডিজিটাল টিম আমার আছে, তার ডিজিটাল ভেরিফিকেশনের নলেজটা আমাকে দিতেই হবে। সো এটা আমাদের সব জায়গায় নাই। এই কারণেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো অনিচ্ছায় মিসইনফরমেশন ছড়ায়, বাট একটা অংশ আছে ইচ্ছাকৃত, সেটা আমরা আলাপ করতে পারি। আচ্ছা, আর শুধুমাত্র মিডিয়া এখানে, এটা বাস্তবতা, মানে ডিজিটাল যুগের যেটা আমরা বলি যে ডিজিটাল যুগ, এটার বাস্তবতা হচ্ছে যে শুধুমাত্র সংবাদ বা ইনফরমেশন প্রকাশিত হবে, ছড়াবে শুধু সাংবাদিকের মাধ্যমে না, একদম সাধারণ নাগরিকের মাধ্যমেও ইনফরমেশন ছড়াবে। এই জন্য আমরা বলি যে সিটিজেন জার্নালিজম। সো যে কোনো মানুষ একজন সাংবাদিক কিংবা প্রকাশক হয়ে উঠতেছে এই সিচুয়েশনে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে। ফলে প্রতিটা মানুষেরই আসলে ডিজিটাল লিটারেসি বা নিউজ লিটারেসি এটা থাকা উচিত। এখন আমি জানি না এটা কতটুকু সাকসেসফুল হবে, বাট একটু আলোচনা শুনতে পাচ্ছি সরকারি কিছু কিংবা বেসরকারি কিছু সার্কেলে যে একটা ন্যাশনাল মিডিয়া লিটারেসি ক্যাম্পেইন করা দরকার। এইটা আর্জ ফিল করতেছেন অনেকে। আমি মনে করি যে এটা আসলে মানে যত ধরনের স্টেক হোল্ডার হইতে পারে, সরকার, বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মিডিয়া, তারপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, তারপরে ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে, এনজিও, সবাই মিলে একটা এরকম একটা উইক হইতে পারে বা একটা 10 ডেজের একটা প্রোগ্রাম নেওয়া, যে আমাদের সব জায়গায় আমরা নির্দিষ্ট একটা ধরেন যে ছোট্ট একটা কোর্স দিলাম, যে 2 ঘন্টার একটা কোর্স বা 5 ঘন্টার একটা কোর্স। অর্গানাইজ কারা করবে? সরকারের পক্ষ থেকে? এটা সরকার ফ্যাসিলিটেট করতে হবে। অর্গানাইজ হয়তো করবে অন্যরা, বিভিন্ন জায়গায় শিক্ষা প্রতিষ্ঠানে এক ধরনের অর্গানাইজেশন করতে পারে, আবার মিডিয়াগুলো তাদের মতো করে করতে পারে। এটা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা কিংবা হচ্ছে নির্দিষ্ট ধরনের কন্টেন্ট তৈরি করে সেটা মিডিয়াগুলো একটা সপ্তাহ ধরে এটা প্রচার করতে পারে। সো এটা যদি আমাদের ন্যাশনাল একটা জাগরণ টাইপের ব্যাপার যদি না হয়, তাহলে আমরা যে ফ্রি স্পিচের কথা বলতেছি, আমরা ফ্রি স্পিচ হবে, আমরা ফ্রি স্পিচের দিকে যাবো, যা মন চায় তা আমরা প্রকাশ করতে পারবো, কিন্তু এটা দায় নিতে হবে না। আচ্ছা, সমাধানের জায়গাগুলো কতদিন শেষে আপনার কাছে আমরা আসবো, তার আগে সমস্যাগুলো নিয়ে একটু আলাপ করতে চাই। সমস্যাগুলোর মধ্যে বিশেষ করে অপতথ্যের কথা আমরা বলছিলাম, যে আপনারা তো ফ্যাক্ট চেক করছেন, অপতথ্য কীরকম আপনারা দেখতে পান? বিশেষ করে আমাদের আশরাফ ভাই বলছিলেন বেশ কিছু অপতথ্যের কথা। আপনি তো যেহেতু মেসিভ আকারে আপনারা কাজ করেন, কী ধরনের অপতথ্য এখন পর্যন্ত আপনারা পেয়েছেন, এবং এই অপতথ্যগুলো যে সত্য নয়, সঠিক নয়, এটি কিভাবে বোঝেন আপনারা? আচ্ছা, প্রথমত হচ্ছে কি ধরনের অপতথ্য ছড়াচ্ছে বা কুতথ্য ছড়াচ্ছে, আর একটা শব্দ আমরা বলি ডিসইনফরমেশন, যেটা যে আসলে এটা কুমতলবে ছড়ানো ভুল তথ্য। সো এটা রিসেন্ট যদি ট্রেন্ড আমি বলি গত 1 মাসের, তাহলে বলতে পারবো যে মোটা দাগে 3-4 ধরনের মিসইনফরমেশন ছড়াচ্ছে। একটা হচ্ছে 2 ভাগে ভাগ করবো। প্রথমে যে বাংলাদেশের ইন্টারনাল মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন, যে বাংলাদেশে ধরেন যে এখন পলিটিক্যাল যে স্টেক হোল্ডাররা আছে, বিশেষ করে পলিটিক্যাল পার্টিগুলো, একটা আছে সরকার, একটা আছে বিএনপি, জামাত, এখন নতুন একটা পার্টি হয়েছে এনসিপি, এবং পতিত আওয়ামী লীগ আছে। সো এই গ্রুপগুলো একে অন্যের বিরুদ্ধে নানান ধরনের মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন ইচ্ছাকৃত কি ছড়াচ্ছে। এর মধ্যে আমরা সরকারের
পক্ষ থেকে এখন পর্যন্ত এরকম কোনো ইন্ডিকেশন পাই নাই যে কোঅর্ডিনেটেড ওয়েতে সরকারের পক্ষ থেকে ডিসইনফরমেশন ছড়ানো, এরকম কোনো ইন্ডিকেশন পাই নাই। বাট অন্যান্য যতগুলো অ্যাক্টরের কথা বললাম, এরা একে অন্যের বিরুদ্ধে কোঅর্ডিনেটেড ওয়েতে ডিসইনফরমেশন ছড়ানোর ক্যাম্পেইনে জড়িত হচ্ছে আস্তে আস্তে। 5 আগস্টের ইমিডিয়েট পরে আমরা দেখতে পাচ্ছিলাম যে শুধুমাত্র আওয়ামী লীগ দেশের অভ্যন্তরীণ অ্যাক্টরদের মধ্যে এবং এর বাকি সবাই মিলে দুইটা পক্ষ হয়ে একে অন্যের বিরুদ্ধে, এবং বিশেষ করে আওয়ামী লীগই মোটা দাগে ডিসইনফরমেশন ছড়াচ্ছিল। কারণ তাদের একটা মেকানিজম ছিল, নানান একটা না মানে অনেক মেকানিজম ছিল ডিসইনফরমেশন ছড়ানোর কোঅর্ডিনেটেড ওয়েতে। বাট 5 আগস্টের পর থেকে আস্তে আস্তে বট মানে অর্গানাইজেশন, তারপরে হচ্ছে নানান ধরনের মিডিয়া নামক ওয়েবসাইট, এরকম নানান কিছু দিয়ে। বাট গত 1 মাস ধরে একটা এই যে পলিটিক্যাল নতুন পার্টি আসলো, তার আগের যে তার জন্ম প্রক্রিয়ার সময় থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ইন্টারনাল মানে আওয়ামী লীগের পাশাপাশি ধরেন যে জামাতে ইসলামী কিংবা হচ্ছে তাদের সমর্থক, আবার বিএনপি তাদের সমর্থক এবং এনসিপি তাদের সমর্থকদের মধ্যে এক ধরনের ডিসইনফরমেশন, কাউন্টার ডিসইনফরমেশন ক্যাম্পেইন শুরু হচ্ছে। এইটা যত সময় যাবে, বিশেষ করে নির্বাচন যত ঘনিষ্ঠ হবে, তখন এইটা অনেক বেশি বাড়বে। আচ্ছা, এর বাইরে একটা হচ্ছে যে ইন্ডিয়ান ডিসইনফরমেশন, এটা আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউসলি। গত 2 দিন আগেও আমরা এরকম একটা ডিসইনফরমেটিভ গুরুত্বপূর্ণ ডিসইনফরমেশন ইন্ডিয়ান মিডিয়া থেকে ছড়ানো। মানে ইন্ডিয়া যখন আমি বলতেছি তখন আমি আসলে বোঝাচ্ছি ইন্ডিয়ান রাষ্ট্র, ইন্ডিয়ান পলিটিক্যাল যে পাওয়ারগুলো আছে, মানে অপোজিশন হোক আর কি হোক, এই সব কিছুর সমন্বয়ে বা সোশ্যাল মিডিয়ার ইউজার যারা আছেন সব কিছুর সমন্বয়ে আমি বলতেছি যে ইন্ডিয়ান ডিসইনফরমেশন। গত 2-3 দিন আগের যেটা ছিল যে ইকোনমিক টাইমস নামে একটা পত্রিকা, যেটা মোটামুটি বেশ পরিচিত, সো তাদের একটা রিপোর্ট যে কি বলবো, এটা যে বাংলাদেশের আর্মিতে একটা কু হচ্ছে। এখন প্রথম কথা হচ্ছে যে এই ধরনের কু বা এরকম রিপোর্টগুলো আমরা আসলে এক্স্যাক্টলি কি ঘটতেছে আর্মিতে এটা আমরা জানি না। এটা না জেনেও আমরা বলতে পারি যে কেন এটা ডিসইনফরমেশন। যে সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস এবং যে রিপোর্টার এই রিপোর্টটা করছেন, তার যদি গত 10 বছর আমরা যেহেতু অনলাইন মনিটর করি বা বিভিন্ন অ্যাক্টরগুলোর হিস্ট্রিগুলো আমাদের মোটামুটি মাথায় আছে, সো বাংলাদেশ রিলেটেড কোনো কি বলবো মানে আর্মি রিলেটেড কোনো কু বা কি রিলেটেড যত ইনফরমেশন আছে তারাই লিক করে ফার্স্টে। সো এই লিকটা আসলে লিক না, এটা হচ্ছে তারা প্রডিউস করে এক ধরনের। আপনি 2018 সালে যান, এরকমের ডিসইনফরমেশন পরে এটা ডিসইনফরমেশন হিসেবেই প্রমাণিত হয় যে আর্মির মধ্যে একটা কু হচ্ছে। এটা হচ্ছে 2012-13 একাধিকবার। জাস্ট এই রিপোর্টারই, এই লেখক মানে বা রিপোর্টার, সাংবাদিক যা বলেন, উনি এটা সবসময় ব্রেক করেন এবং পরবর্তীতে নির্দিষ্ট সময় পরে দেখা যায় তার রিপোর্টের একাধিক ইনফরমেশন একদম আউটরাইট ফলস হিসেবে প্রমাণিত হচ্ছে। হ্যাঁ, সো শুধু তো সেই মিডিয়া না, আমরা দেখছি যে আমি একটা স্টাডিতে দেখলাম প্রায় 49টি ভারতীয় গণমাধ্যমে এই ভুয়া খবরগুলো ছড়াচ্ছে। রাইট, হ্যাঁ, টাইমস অফ ইন্ডিয়ার মতো দায়িত্বশীল পত্রিকা একদম একটা বাদ নাই। আমি আসলে বলবো যে একটা বাদ নাই। 5 আগস্টের পর থেকে যদি আপনি মনিটর করেন 49টা বা আপনি সবগুলোরই এক অথবা একাধিক ইনসিডেন্ট পাবেন যেগুলো ডিসইনফরমেশন ছড়ানো রিপোর্ট তারা প্রকাশ করছেন। বাট কিছু কিছু মিডিয়া আছে যেগুলো হচ্ছে ধরেন কনসিস্টেন্ট, যে প্রতিদিনই তাদের কোনো না কোনো, যেমন এরকম রিপাবলিক বাংলা আছে, তারপরে হচ্ছে এবিপি আনন্দ আছে, এরকম একটা যারা প্রতিদিনই একটা না একটা রিপোর্ট। ইভেন এরকমের ব্যাপার আছে যে প্রতিদিন ইন্ডিয়ান একটা মিডিয়া, ইন্ডিয়ান মেইন স্ট্রিম একটা মিডিয়া, তাদের প্রতিদিনের রিপোর্টের 70% হচ্ছে বাংলাদেশ বিষয়ক। সো এটা কি ধরনের ইন্ডিয়ান মিডিয়া হতে পারে যে বাংলাদেশ, এবং এটা কিন্তু এই ফেনোমেনাটা যে তার রিপোর্টের 70-80% 75% সে 5 আগস্টের আগে কিন্তু এটা করতো না। 5 আগস্টের পরে সেই জিনিসগুলোই করতেছে এবং একই রিপোর্ট সারাদিনে 24 ঘন্টার নিউজ সাইকেলে সে হচ্ছে 3 বার অ্যাটলিস্ট আপ করতেছে। সো এইভাবেই তারা ডিসইনফরমেশন অ্যাম্প্লিফাই করার চেষ্টা করতেছে মেইনস্ট্রিম মিডিয়া। সো আমরা যদি বিরতি চাই তাহলে ওকে, আমরা বিরতির পরে আবার এই বিষয়ে নিয়ে আলাপ করব। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হলো, অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই আপনারা সাথেই থাকবেন। ফিরছে খানিকক্ষণ পর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আপনারা দেখছেন ইস্পাহানি মির্জাপুর চা মুক্ত কণ্ঠের সাথে রয়েছি আমি মোহাম্মদ ইমতিয়াজ, সাথে রয়েছেন গ্লোবাল টেলিভিশনের প্রধান সম্পাদক নাজমুল আশরাফ, রয়েছেন এফপির ফ্যাক্ট চেক এডিটর কদরুদ্দিন শিশির। আপনাদের দুজনকে আরও একবার স্বাগত। নাজমুল আশরাফ, আপনার কাছে আসবো। সোশ্যাল মিডিয়া আসার পর তো সাধারণ মানুষজন একদম ব্যক্তিকেন্দ্রিক, প্রত্যেকের বাক স্বাধীনতাটা মানে একেবারেই মুক্ত হস্তে, যে যার মতো করে বলতে পারছেন। এবং এই বিরতির আগে আপনার সাথে কথা হচ্ছিল যে বিভিন্ন গণমাধ্যমের লোগো, নাম, বিভিন্ন কিছু ব্যবহার করে ফেক নিউজগুলো ছড়াচ্ছেন। তো যারা ভুক্তভোগী হচ্ছেন তাদের আসলে আইনানুগ কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে কিনা? নিশ্চয়ই। এখন মত প্রকাশের স্বাধীনতা, বাক স্বাধীনতা,
মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা, এগুলো আমরা সবাই চাই। কিন্তু এই স্বাধীনতা অর্থ তো এই না আমি যা খুশি করতে পারবো। ধরেন গণমাধ্যম কিন্তু অনেক ধরনের আইন দ্বারা নিয়ন্ত্রিত, ফলে গণমাধ্যম আবার অনেক ধরনের চর্চার মধ্যে কাজ করে। গণমাধ্যম চাইলেই যা খুশি বলতে, প্রকাশ করতে বা লিখতে পারে না। তাকে তথ্য সংগ্রহ করার যেমন তার উপায় আছে, তথ্য যাচাই বাছাইয়ের উপায় আছে, সেটি পরিবেশন করা, লেখার, বলার, প্রকাশ করার, সম্প্রচার করারও নিয়ম নীতি আছে। ফলে সাংবাদিকতার নীতিমালা মেনে, সাংবাদিকতার নিয়ম কানুন চর্চা মেনে, দেশের নানান আইন কানুন মেনে, তথ্য প্রকাশের সম্পর্কিত যা কিছু বিধিবিধান আছে সব কিছু মেনে গণমাধ্যম কাজ করে। ফলে সে কিন্তু মোটামুটি একটা আওতার মধ্যে থেকে কাজ করে, যে আওতার মধ্যে থেকে সে চাইলে দায়িত্ব জ্ঞানহীন হতে পারবে না। হলে পরে নিশ্চয়ই আইনানুগ ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া যাবে। কিন্তু সামাজিক মাধ্যমের ক্ষেত্রে এটা অবারিত, এখানে কোনো নিয়ন্ত্রণ নাই, এখানে কোনো সম্পাদনা নাই। যে কোনো ব্যক্তি যা খুশি, যখন খুশি, যেভাবে খুশি প্রচার করতে পারে সামাজিক মাধ্যমে, এবং সেই ব্যক্তির তথ্য সংগ্রহ, তথ্য যাচাই, তথ্য প্রকাশ এই সংক্রান্ত কোনো যোগ্যতারই দরকার নাই। কারণ আপনি ফেসবুকে বা ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলে আপনি যা খুশি বলতে পারেন, যা খুশি দেখাতে পারেন, যা খুশি ফেসবুক কর্তৃপক্ষের কি এই ক্ষেত্রে কিছু এইখানে সামাজিক মাধ্যমগুলোর দায়িত্ব নিয়ে অনেক কথা আছে। আমরা পশ্চিমা বিশ্বে যেসব জায়গা থেকে এইসব সামাজিক মাধ্যম কন্ট্রোল করা হয়, প্রতিষ্ঠিত হয়েছে, তারাই মানে মূল শক্তি। তাদের এখানে যারা বিশেষজ্ঞ তারাও কিন্তু ইদানিং সামাজিক মাধ্যমের দায়বদ্ধতা নিয়ে এবং সামাজিক মাধ্যমের মাধ্যমে প্রত্যেকটা দেশের সব কিছু, যেটি রাজনীতি, অর্থনীতি, সমাজ, সংস্কৃতি, জীবনযাপন সব কিছুর ক্ষেত্রে যে নেতিবাচক প্রভাব পড়ছে এবং বিভিন্ন বয়সী মানুষের উপরে যে ধরনের প্রভাব পড়ছে, এগুলো নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা অনেক কথা বলছেন, অনেক গবেষণা হচ্ছে, অনেক তথ্য প্রচার করা হচ্ছে। তার মধ্য দিয়ে অনেক বিশেষজ্ঞ যারা মনে করেন ফেসবুক, ইউটিউবের মতো, গুগলের মতো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা লগ্নে ছিলেন, যুক্ত ছিলেন, যারা উদ্ভাবক, তারাই বলছেন যে এগুলো কত বেশি ক্ষতিকর হয়ে উঠছে। এখন সেই ক্ষতির হাত থেকে বাঁচানোর উপায় কি? তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে, মানে সামাজিক মাধ্যমগুলোকে আরও বেশি দায়িত্বশীল হওয়া দরকার। সামাজিক প্ল্যাটফর্মগুলোর কর্তৃপক্ষের উচিত যে তাদের প্ল্যাটফর্মে যাতে ক্ষতিকর, ভুয়া, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ফেক নিউজ এগুলোর প্রচার প্রসার না ঘটে। যেমন ফেসবুক, এই জায়গাটা তো অনেকেই বলছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম আসলেই কি সামাজিক যোগাযোগ মাধ্যম হিসেবে রয়েছে নাকি টাকা কামানোর হাতিয়ার? একেবারে টাকা কামানোর হাতিয়ার। আপনি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে মার্ক জাকারবার্গ কিন্তু একটা পরিবর্তন এনেছেন, যে এর আগে ফেসবুকে যে কন্টেন্টগুলো পাবলিশ করা হতো সেখানে তাদের মতো করে অ্যালগরিদমের মাধ্যমে একটা ফ্যাক্ট চেকিং এর ব্যবস্থা ছিল। তার মাধ্যমে ভুয়া বা ক্ষতিকর বা হেট স্পিচ যেটা বেশি গুরুত্ব দেওয়া হয় পশ্চিমা বিশ্বে, সেগুলো তারা নিয়ন্ত্রণ করত। এরপরে সেই ব্যবস্থাটা তারা উঠিয়ে দিয়েছে। কোন যুক্তিতে? তারা মানুষের মত প্রকাশের স্বাধীনতা বিশ্বাসী। এখন মত প্রকাশের স্বাধীনতা মানে তো যাতা খুশি বলা, যাতা খুশি করা না। আপনার মত প্রকাশের স্বাধীনতা ততটুকুই যেটা আমার স্বাধীনতা বা আমার মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব না করে। সেই জায়গাগুলোতে কিন্তু সামাজিক মাধ্যমগুলো একেবারেই দায়িত্ব জ্ঞানহীন কাজ করছে। তাদের লক্ষ্য অর্থ উপার্জন, তাদের লক্ষ্য যত বেশি মানুষের কাছে পৌঁছানো, তাদের লক্ষ্য যত বেশি গ্রাহক হবে, তাদের লক্ষ্য তাদের কন্টেন্ট দিয়ে যত বেশি প্রচার প্রসার এবং বিতর্ক তৈরি হবে, তাতে দেশ, সমাজ, মানুষ গোল্লায় যাক কোনো ব্যাপার না, অর্থ উপার্জনই তার বড় ব্যাপার। সেই জায়গায় অনেক দেশ আছে যারা ফেসবুক বা আর অনেক সামাজিক মাধ্যমকে তারা ব্যান করেছে জাতীয়ভাবে। আবার ব্যান করাটা কোনো সমাধান কিনা সেটা নিয়েও বিতর্ক আছে। তারপর আমি বলবো যে আমরা সামাজিক মাধ্যমের কথা বললাম, গণমাধ্যম বলতে আমি দায়িত্বশীল গণমাধ্যমের কথা যদি বলি, তারা কালে ভদ্রে ভুল করতে পারে, দায়িত্বশীল হলে সেটা শুদ্ধ করবে, এটা আগেও বলেছি। কিন্তু দায়িত্ব জ্ঞানহীন গণমাধ্যম আর সামাজিক মাধ্যমের মধ্যে আমি কোনো পার্থক্য দেখি না। এখন ইন্টারনেটের যুগে আপনি কত কিছু দেখবেন, কোনোটা ব্যক্তি কেন্দ্রিক, কোনোটা সংগঠন কেন্দ্রিক, কোনোটা নাম খাওয়াস্তে গণমাধ্যম বা পত্রিকা, টেলিভিশন, অনলাইন, যে কোনো কিছুর নাম দিয়ে তারা এটা করছে। একজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি মিলে এই কাজগুলো করছে। তাদের দায়িত্বশীলতা নিয়ে নিয়ন্ত্রণের বা জবাবদিহি করার কোনো ব্যবস্থা আমাদের দেশে নাই। এর আগে আমরা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অনেক কথা বলেছি, যেটি বিগত সরকার করেছিল। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োজন আছে যাতে ডিজিটাল প্ল্যাটফর্মে ক্ষতিকর কোনো কিছু কেউ করতে না পারে, দেশ, সমাজ, মানুষের জন্য বা একজন আরেকজনের বিরুদ্ধে একমতের মানুষ আসবে। কিন্তু সেটির অপব্যবহার হওয়ার কারণে সেটি নিয়ে ব্যাপক কথাবার্তা হয়েছে। তারপরে টুকটাক পরিবর্তন করা হয়েছে, মূল বৈশিষ্ট্য টিকে রাখা হয়েছে। তার মানে হচ্ছে যে সরকারের একটা ভূমিকা অবশ্যই থাকবে
সেটি জনস্বার্থে, এবং সেটি যাতে কোনোভাবেই কারো নাগরিক অধিকার আইনি বা সাংবিধানিক অধিকার খর্ব না করে, সেরকম দায়িত্বশীল সরকার হলে পরে সরকার একটা ভূমিকা থাকতে পারে। আর এই যে বললাম ব্যক্তি প্রতিষ্ঠান, পাশাপাশি রাজনৈতিক দল এবং সরকার, তারপরে গণমাধ্যম এবং সমাজের বিভিন্ন শক্তি আছে, বিভিন্ন ধরনের সংগঠন আছে, বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আছে, এদেরও কিন্তু দায়িত্বশীল জায়গাটাতে আসা উচিত। শেষ কথা বলি, যেটা উনি বলছিলেন যে সিটিজেন জার্নালিজম, শুনতে খুব ভালো পশ্চিমা ধারণা। আমাদের এখানে যখন টুকটাক ব্যক্তিগত উদ্যোগে এই ধরনের সাংবাদিকতা করতো, সেগুলোকে আমরা প্রশংসা করতাম, সাংবাদিকতার এক নতুন ধারা। কিন্তু সিটিজেন জার্নালিজম নামে এখন সবচেয়ে বেশি দায়িত্বজ্ঞানহীন কাজ করা হচ্ছে। যে কেউ একটা মোবাইল ফোন নিয়ে বেরিয়ে গিয়ে যাতাখুশি করছেন, যাতাখুশি বলছেন। সে কতটুকু জানে তথ্য সংগ্রহ এবং প্রচারের কথা বাদ দিলাম, সাংবাদিকতার ধারে কাছেও নাই, এরকম সব লোকজন কিন্তু ওয়ান ম্যান শো সাংবাদিক হয়ে যাচ্ছে, টেলিভিশনের মালিক হয়ে যাচ্ছে, ইউটিউবে যাতাখুশি করছে। সেখানে কি তাহলে কোনো রকমের আপনার দায়িত্বশীলতার ব্যাপার নিশ্চিত করার ব্যাপার থাকবে না, কোনো নিয়ন্ত্রণ থাকবে না? অবশ্যই থাকা উচিত। সিটিজেন জার্নালিজমটাকেও আমরা কিছু মানুষ নষ্ট করছি, আবার কিছু মানুষ তো আছেই যারা খারাপ কাজ করতেই চায়। আবার তাদের যে কাজগুলো সেটি তাহলে কারো না কারো কাছে পৌঁছাচ্ছে, কেউ না কেউ সেটা দেখছে, রিসিভ করছে, ভিউ হচ্ছে, সে পয়সা পাচ্ছে, সেজন্য সে কাজটা করছে। এটাও কিন্তু অর্থনৈতিক কাজ। এই জায়গায় বলে শেষ করি যে আপনি ভুল না শুদ্ধ সেটা যাচাই না করেও অনেক কিছু আপনি গ্রহণ করবেন, যদি সেই কন্টেন্টটা, সেই বক্তব্যটা, সেই লেখাটা, সেই রিপোর্টটা আপনার পছন্দের সাথে মিলে যায়, আপনার বাস্তবতার সাথে মিলে যায়, আপনার স্বার্থের সাথে মিলে যায়, আপনি যা চান সেটার সাথে মিলে যায়, তখন আপনি যাচাই বাছাই করবেন না এবং এটাকে সত্য ধরে নিয়ে বিশ্বাস করে সেভাবে আপনি আচরণ করবেন এবং আপনার প্রতিপক্ষের উপরে আপনি সেভাবে প্রতিক্রিয়া জানাবেন। এইভাবে কিন্তু আমরা নানান রকমের অনিষ্টের শিকার হচ্ছে। অনেক ধন্যবাদ, চমৎকার করে উত্তর পেয়েছি কদরুদ্দিন শিশির। আপনার কাছে একটি বিষয় এর আগে জানতে চেয়েছিলাম যে কিভাবে অপতথ্যগুলো আপনারা যাচাই বাছাই করেন। পাশাপাশি নাজমুল আশরাফ ভাই বলছিলেন যে যার যার স্বার্থে যদি ঠিক থাকে তাহলে এই অপতথ্যগুলো তারা গ্রহণ করে নেন, এবং এতে করে যে মাস পিপলের কাছে আসলে যারা একেবারেই খেটে খাওয়া মানুষ, একদম সাধারণ মানুষ, তাদের কাছে কি ধরনের প্রভাব পড়তে পারে? আচ্ছা, প্রথমত হচ্ছে যে আমরা কিভাবে ফ্যাক্ট চেকাররা ফ্যাক্ট চেকিং করি, এটা বেশ টেকনিক্যাল ব্যাপার এবং হচ্ছে জার্নালিস্টিক ব্যাপার। সো এটার বাইরে গিয়ে যদি আমি বলি যে একজন সাধারণ মানুষ কিভাবে সোশ্যাল মিডিয়াতে কিংবা এরকম অনলাইন স্পেসে মিস ইনফরমেশন প্রতিরোধে নিজেকে প্রিপেয়ার করতে পারে, তার প্রথম কিটা হচ্ছে আপনি ভাই যেটা বললেন যে এই যে প্রিজুডিসের ব্যাপার, যে আমার নিজের যে আগে থেকে একটা চিন্তা লালন করি, যে বিশ্বাস লালন করি, বা যে কোনো কিছু হতে পারে, আমি এটা খারাপ ও ভালো, এই চিন্তাটা যদি আমি যে কোনো নতুন একটা ইনফরমেশন পাওয়ার পরে ওই চিন্তা দিয়ে যদি আমি এটাকে কনফার্ম করি যে আমার আগে থেকে মনে করি অমুক খারাপ, সো এখন একটা অমুকের ব্যাপারে খারাপ ইনফরমেশন আসছে, তাহলে এটাই সত্য, মানে এইটা যদি আমি মনে করতে থাকি, আমার প্রিজুডিসকে কনফার্মেশন হিসেবে নেই নতুন ইনফরমেশনের জন্য, এটা করা যাবে না। আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, যে কোনো কিছু আমি জানি বা বিশ্বাস করি, নতুন যে ইনফরমেশনটা আসছে এটা আমার ওইটার সাথে কনফার্ম করতেও পারে, নাও করতে পারে, আমার প্রিজুডিসকে এটা এস্টাবলিশ করতেও পারে, নাও করতে পারে। এইটার জন্য আমার প্রিপেয়ার হওয়া মানে হচ্ছে নিজেকে আগে হচ্ছে সন্দেহ করা, যে আমি যা বিশ্বাস করি, যা দেখি, যা ভালোবাসি বা যা অপছন্দ করি, এগুলো ঠিক না হতেও পারে, নাও হতে পারে, আমাকে সন্দেহ করাটা রাইট। এইটা নিজেকে সন্দেহ করাটা এক নম্বর কাজ। দুই নম্বর কাজ হচ্ছে যে আপনি যখন অনলাইনে বা যে কোনো জায়গায় নিউজ কনজিউম করেন, তখন আপনার নিউজ কনজামশনের নির্দিষ্ট একটা বা এক ধরনের সোর্সের উপর ডিপেন্ড না করা। ধরেন আপনি বিএনপিপন্থী লোক, আপনার আসলে আওয়ামীপন্থী, বিএনপিপন্থী, জামাতপন্থী যতগুলো পন্থা আপনার এখানে ইনফরমেশন কি করে ডেসিমিনেট করে, এটা সংবাদ মাধ্যম হতে পারে, সংবাদ মাধ্যমের বাইরেও অনেক সোর্স হতে পারে, সেগুলোকে আপনি আমলে নেবেন, মানে সেগুলো দেখবেন। একটা নিউজ আপনি সবসময় এক সংবাদ মাধ্যম থেকে কনজিউম করবেন, তাহলে আপনার মধ্যে আপনি ওই যে ভেরিফিকেশনের ব্যাপারটা আপনি যাইতে পারবেন না, আপনি সন্দেহ করার সুযোগ পাবেন না। অনেক সময় হয় যে একই সংবাদ দুই বা একাধিক সংবাদ মাধ্যম একাধিক ইনফরমেশনকে প্রায়োরিটি দেয়, অথবা কেউ কোনো ডিফারেন্ট মানে কনফ্লিক্টিং ইনফরমেশনও দেয়, যে অমুক বলতেছে এইটা, অমুক বলতেছে ওটা। সো এই যে আপনি কনফ্লিক্টিং ইনফরমেশন পাওয়ার পরে আপনি এরপরে হচ্ছে একটা ধরেন যুক্তি পাবেন, কার ইনফরমেশনটা কোনটা, ওইটার পিছনে কেউ এভিডেন্স দিল কিনা, কে কোনটা বলতেছে এবং সাথে এটা এভিডেন্স দিচ্ছে কিনা, এইটা আপনি আমলে নিয়ে তারপরে আপনি ডিসাইড করলেন যে এটা মোর অ্যাকিউরেট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একটা সোর্সের উপর যদি সবসময় আপনি কি করেন, তাহলে একটা বাবলের মধ্যে আপনি ঢুকবেন এবং এরপরে আপনি আসলে ফেক নিউজের ওই বাবলে ঘুরতে থাকবেন। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হচ্ছে
যে আমাদের বর্তমান সময়ে উচিত আসলে মূলধারার সংবাদ মাধ্যমগুলো বা যেটাকে আমরা দায়িত্বশীল সংবাদ মাধ্যম হিসেবে ভাই আইডেন্টিফাই করতেছেন, তো এই সংবাদ মাধ্যমগুলোকে প্রাধান্য দেওয়া নিউজের সোর্স হিসেবে। আপনি এখন নিউজ মেইন স্ট্রিম মিডিয়া থেকে নিয়ে এই নিউজের অ্যানালিসিস, এটা আসলে এটা দিয়ে কী মিন করে, কি বোঝায়, আপনার পক্ষে যাচ্ছে না বিপক্ষে যাচ্ছে, সেটা আপনি র্যান্ডম এর বাইরের বিভিন্ন সোর্স থেকে নেন। আপনি একজন ইউটিউবারের কাছ থেকে নেন, আপনি একজন ফেসবুকারের কাছ থেকে নেন, যে কারোর কাছ থেকে নিতে পারেন, কিন্তু ইনফরমেশনটা আসলে আপনি ফেসবুকারের কাছ থেকে, র্যান্ডম ফেসবুক পেজ থেকে, র্যান্ডম অপরিচিত ওয়েবসাইট থেকে আপনি না নিয়ে দায়িত্বশীল কিংবা রেসপন্স মানে মূলধারার সংবাদ মাধ্যম হিসেবে যেগুলো স্বীকৃত তাদের কাছ থেকে নেওয়া উচিত। বিকজ তাদের নিউজ কালেকশনের এবং ভেরিফিকেশনের ইনফ্রাস্ট্রাকচার আছে। কিন্তু মূলধারার গণমাধ্যমের লোগো ব্যবহার করেই তো ফেক নিউজ আচ্ছা, এইটার জন্য হচ্ছে সমাধান যে আপনার ওই যে অন্য জায়গায় আমি যেটা বলতেছিলাম যে মূলধারার সংবাদ মাধ্যমেই আপনার নিউজটা কনজিউম করতে হবে। আপনি এখন একটা চ্যানেল 24 এর একটা স্ক্রিনশট আপনি পাইলেন হচ্ছে র্যান্ডম ফেসবুক ইউজারের কাছে, ওইখান থেকে আপনি এটা পারবেন না। আপনি চ্যানেল 24 এর পেজটা সাবস্ক্রাইব করেন, ওখানে আপনি এই নিউজটা দেখার চেষ্টা করেন, আপনি অন্য জায়গায় এটা দেখবেন না। সো এইটাই হলো সমাধান যে আপনার র্যান্ডম সোর্স থেকে ইনফরমেশন কনজিউম না করে আপনি র্যান্ডম সোর্স থেকে আপনি অ্যানালিসিস নেন, কিন্তু ইনফরমেশনটা আপনি মেইন স্ট্রিম মিডিয়া থেকে নেন। আর 4 নাম্বার আরেকটা ব্যাপার যে যে ইনফরমেশনটাকে আপনি সিরিয়াসলি নিতে চান, আপনি তো আসলে ডেইলি 100 ইনফরমেশন দেখেন কিংবা 100 নিউজ পড়েন, কিন্তু আপনি ডিসাইড কোনো একটা দুইটা তিনটা ইনফরমেশন নিয়ে আপনি সিরিয়াস হন যে এইটা আমার হচ্ছে আজকের একটা ডিসিশন নেওয়ার জন্য এটা ইম্পর্টেন্ট, হ্যাঁ, বা এটা আপনি শেয়ার করতে চান, আপনি গল্প হিসেবে বলতে চান। সো ওই যে ইনফরমেশনটা আপনি সিরিয়াস হচ্ছেন, যে ইনফরমেশনটা নিয়ে ওইটা আপনাকে ইমোশনালি ট্রিগার করতেছে কিংবা ইম্পর্টেন্স দিচ্ছেন আপনি, সেই ইনফরমেশনটা আপনি আসলে নিজ উদ্যোগে চেষ্টা করেন একটু ভেরিফাই করার। ধরেন 3টে সংবাদ মাধ্যম আপনি পড়লেন, পড়েও আপনি ডিসাইড করতে পারলেন না, আপনি এখন আপনার ট্রাস্টেড যে সংবাদ সূত্রগুলো আছে, সাংবাদিক হতে পারেন, তার কাছে রিচ আউট করার চেষ্টা করেন। কিংবা এখন একটা ফেনোমেনা আছে যে ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন, বেশ কিছু ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন আছে। আপনি খুব ইম্পর্টেন্ট একটা নিউজ পাইলেন যে এই নিউজটা আপনার কোনো একটা বিষয়ে ইম্পর্টেন্ট, এখন এটা নিয়ে আপনি ডিসিশন নিতে চান, আপনি আসলে সংবাদ মাধ্যমগুলোর যে কয়টা রিপোর্ট পড়ছেন তাতে আপনি কনফিউজড। এখন আপনি একজন মেন্টর যে ইনফরমেশন ভেরিফিকেশন জানে, সাংবাদিক হতে পারে, ফ্যাক্ট চেকার হতে পারে, অন্য কেউ হতে পারে, তার কাছ থেকে এটার আরো ফার্দার কনটেক্সটগুলো জানার চেষ্টা করে আপনি এটা ভেরিফাই করে নিতে পারেন। কিন্তু সাধারণ মানুষের কি আসলে এতটা সময় আছে? না, আমি এই জন্য বললাম যে প্রথম কিটা হচ্ছে যে স্টেপগুলো বললাম সর্বশেষ, সেটা বললাম এই কারণে যে এটা আসলে আপনার যখন গুরুত্ব দিতে হবে কোনো একটা বিষয়ে, আপনি সব ইনফরমেশন ভেরিফাই করার সুযোগ নাই, সময় নাই, কিন্তু যে জিনিসটা নিয়ে আপনি আসলে সিরিয়াস হইতে চান, একটা ডিসিশন নিতে চান আপনার লাইফে, তো ওই নিউজটাকে আপনি আসলে ওইভাবে ভেরিফাই করার জন্য আপনার সময় ব্যয় করতেই হবে। কারণ এখন রেসপন্সিবিলিটি আসে আসলে নিজে কিছু করার কি থেকে। আপনার এমন একটা পরিস্থিতি যে সবাই ডিসইনফরমেশন ছড়াচ্ছে, সর্বত্র ডিসইনফরমেশন, আপনি এখন ভেসে যাইতে পারেন না, আপনারও একটা দায়িত্ব আছে সময় ব্যয় করার। আমি বলতেছি না সব কিছুতে সময় ব্যয় করতে হবে, কিন্তু এইটা মানসিকতায় নেওয়া যে হ্যাঁ, ভেরিফিকেশনের পেছনে আমারও কিছু সময়, আমারও কিছু অন্য রিসোর্স হতে পারে, সেটা ফাইন্যান্সিয়াল, আমাকে আসলে এমপ্লয় করা উচিত। বুঝতে পারছি। তো এই ধরনের অপতথ্য ছড়ানোর মাধ্যমে সমাজে কি ধরনের অস্থিরতা আপনি দেখতে পাচ্ছেন? অস্থিরতা তো আসলে নানান ধরনের, আলটিমেটলি যেটা বলা হয় যে ফেক নিউজ কিলস, ফেক নিউজ ছড়িয়ে মানুষ মারা হয়ে যেতে পারে। আমাদের বাংলাদেশে এরকম হয়েছে। এই ধরনের কি কি তথ্য একটু যদি আমাদের দর্শকদের বলেন। আপনি যে ধরেন একটা রিসেন্ট ঘটনা যদি বলি যে বাংলাদেশে যে কি বলবো এটার, রামুর ঘটনা, হ্যাঁ রামু তো আছে, এগুলো বেশ পুরনো, কিন্তু আমি রিসেন্ট যদি বলি যে এই যে 5 আগস্টের পরেই বাংলাদেশে হিন্দুদের উপর নির্যাতনের তো ঘটনা আছে নানান ধরনের, এগুলো আমরা জানি, কিন্তু এটারে খুব বেশি অতিরঞ্জিত আকারে দেখে ইন্ডিয়ান মিডিয়া এবং ইন্ডিয়ান সোশ্যাল মিডিয়াতে যে প্রচারটা হয়, এতে বাংলাদেশের ব্যাপারে বাংলাদেশ একটা আসলে জঙ্গি রাষ্ট্র হয়ে গেছে এই টাইপের একটা ধারণা মানুষের মধ্যে, ইন্ডিয়ান সাধারণ মানুষের মধ্যে, যারা আসলে ইনোসেন্ট, যারা ইনফরমেশন পায় মেইনস্ট্রিম মিডিয়া থেকে, এরকমের মানুষের একটা অংশ কিন্তু আমাদের একটা কনসুলেটে ইন্ডিয়াতে হামলা চালায়। সো এই যে হামলার ব্যাপারটা আপনি ওখানে যদি একটা গবেষণা করেন, ইনভেস্টিগেট করে দেখবেন যে তারা আসলে ফেক নিউজ, ওই যে অতিরঞ্জিত আতঙ্ক নিউজ, মানে অতিরঞ্জিত খবরের যে খবর থেকে আসা যে আতঙ্ক, ওইটাকে কি করেই তারা ওইটার দ্বারা ফুয়েলড হয়েই ওরা এক্সাইটেড হয়ে তারা কিন্তু এখানে হামলার ঘটনা ঘটাইছে। এখানে অনেক বড় কিছু ঘটে যেতে পারতো। এর বাইরেও আছে, ধরেন যে আমরা গত 1-2 বছর আগে 2021 সালে সম্ভবত কুমিল্লায় এটা ধর্মীয় সংক্রান্ত ফেক নিউজ ছড়িয়ে একটা সংঘর্ষের ঘটনা ঘটে, কোরআন রেখে দেওয়া এবং মানে মূর্তির পায়ে কোরআন রেখে দেওয়া, এরপরে 4 জন লোক মারা যান এই ফেক নিউজের কনসিকুয়েন্সে। এবং ওই সময়ের কনসিকুয়েন্সটা ইন্ডিয়া পর্যন্ত ছড়ায়, যে ইন্ডিয়াতে
মুসলমানদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে, এখানে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। সো ফেক নিউজের পরিণতি হচ্ছে আসলে আলটিমেটলি সোসাইটিতে এমন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করার, এবং এর বাইরে এটার পলিটিক্যাল অন্যান্য ইমপ্লিকেশন আছে। যেমন ধরেন আপনি ইলেকশন আসতেছেন নেক্সট 1 বছরের মধ্যে হয়তো বা, সো এই যে ইলেকশনে মানুষের ডিসিশন নেওয়ার, যে আমি কাকে ভোট দেব, কে ভালো কে খারাপ, এই ব্যাপারগুলো এই যে ইলেকশনের আগের মাসগুলো থেকে যে সোশ্যাল মিডিয়া যে ইনফরমেশন ওয়ার হবে, সেটা অনেক ক্ষেত্রে ডিসাইড করবে মানুষকে ম্যানিপুলেট করতে, যে এ ভালো, এর পক্ষে ভোট দেওয়া যায়, এর পক্ষে না দেওয়া যায়। সো এই যে ভোটের রাজনীতির রেজাল্ট পরিবর্তিত হয়ে যাওয়ার, এটা কতটুকু আকারে পরিবর্তন হবে সেটা আমরা জানি না, হয়তো এটা গবেষণার বিষয়, কিন্তু এটা যে ইম্প্যাক্ট ফেলে এটা আমরা আমেরিকার নির্বাচনেও দেখছি, ইন্ডিয়ার নির্বাচনে অনেক ক্ষেত্রে দেখছি, আমরা বাংলাদেশের নির্বাচনে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হয় সেটা নিয়েও আমরা হয়তো এটা দেখতে পাবো নেক্সটে। জি, অনেক ধন্যবাদ নাজমুল আশরাফ, আপনি শুনছিলেন। এবং আমরা বলছিলাম, ভারতের কথা বলছিলাম, ভারতের বিভিন্ন গণমাধ্যমগুলো বাংলাদেশ নিয়ে বিশেষ করে খুব আগ্রহ দেখিয়ে তারা অপতথ্য, মিথ্যে তথ্য আসলে ছড়াচ্ছে। মানে এটি তারা কেন করছে? একটু আগেও বলছিলাম প্রায় 49টি জাতীয় গণমাধ্যম এই কাজগুলো করছে। তারা মানে কিসের আশায় করছে? না, এটা তো পরিষ্কার, আমরা অনেকবার বলেছি 5ই আগস্টের পরে ভারতের যে অবস্থান, এবং তারা, তাদের সরকার, তাদের রাজনীতিবিদ, তাদের গণমাধ্যম যে ধরনের অপপ্রচার চালাচ্ছে, তার কারণ একটাই, কারণ ভারত টানা 16 বছর বাংলাদেশকে দখল করে রেখে, সেটা মানে শারীরিক দখল না হলেও অর্থনৈতিক, রাজনৈতিক সহ আরও বহুবিধ দিক থেকে বাংলাদেশকে দখল করে তারা শোষণ করেছে। নানাবিধ সুবিধা তারা নিয়েছে, অযাচিতভাবে অকাতরে আমরা সব সুবিধা তাদেরকে দিয়ে দিয়েছি, এবং ওই সরকারটি শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য ভারতকে সব কিছু দিয়েছে। তো সেই সুবিধা থেকে যখন ভারত বঞ্চিত হয়েছে, এখন আপনি কারো মুখ থেকে খাবার কেড়ে নিলে তো সে একটু হিংস্র হবেই। তো ফলে ভারতের এই ধরনের অপচর্চা, অপরাজনীতি, অপতথ্য, অপসাংবাদিকতা হবে, এটা স্বাভাবিক। আমার ধারণা বাংলাদেশের খুব কম মানুষই আছে ভারতের এসব অপপ্রচার বিশ্বাস করে, এবং বাংলাদেশ সম্পর্কে ভারতের গণমাধ্যমের যেই চর্চা উনি বলছিলেন যে আগের চেয়ে অনেক বেশি বেড়েছে, 70% আধেয় থাকে তা বাংলাদেশ নিয়ে। তো ভারতের মতো এত বড় একটা দেশ, সারা বিশ্ব যেখানে আছে, বাংলাদেশের মতো একটা দেশ নিয়ে তাদের এত খবর প্রচার কারণটা কি? কারণ তাদের স্বার্থটা হচ্ছে ওই জায়গায়, যেই সুযোগ তারা হারিয়েছে সেটাকে ফিরে পাওয়ার চেষ্টা, সেই শক্তিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা। যাই হোক, ভারতের গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে আমার প্রশ্ন বহু বছর ধরেই। কারণ ভারতের সাংবাদিকতা, আমি সাংবাদিকতা ছাত্র হিসেবে, সংবাদকর্মী হিসেবে যদি বলি, যে তারা মানসম্মত সাংবাদিকতা খুব কমই করে। বিশেষ করে যখন তাদের জাতীয় স্বার্থের ব্যাপার থাকে বা বাংলাদেশ সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, সেই জায়গায় তারা সাংবাদিকতা করে না, তারা একরকমের অ্যাক্টিভিজম করে, রাজনীতি করে, একরকম মানে প্রচার অপপ্রচার চালায়, এরকম সেটি এখন চলছে। ফলে ভারতের গণমাধ্যমের এই প্রভাব খুব বেশি বাংলাদেশে পড়ে বলে আমি মনে করি না। কিন্তু বাংলাদেশের হয়ে যারা করছেন, বাংলাদেশের ভেতরে যারা করছেন, বা বাংলাদেশের বিষয় নিয়ে বিশ্বের অন্যান্য জায়গা থেকে যারা কাজ করছেন বাংলাদেশি, তাদের প্রভাব নিশ্চয়ই বাংলাদেশের উপরে আছে। সেখানে সত্য মিথ্যার যেই বিষয়গুলো নিয়ে আমরা তখন আলোচনা করলাম, যাচাই বাছাইয়ের তো ব্যাপার আছেই। সাংবাদিকতার মূল কথা কি? অথেন্টিসিটি। হ্যাঁ, তার বিশ্বাসযোগ্যতা হচ্ছে সবচেয়ে বড়। একটি সংবাদ মাধ্যম টিকে থাকে তার বিশ্বাসযোগ্যতার উপরে, সেই বিশ্বাসযোগ্যতা বহু বছরের মাধ্যমে অর্জিত হয়। ফলে এই সংবাদ মাধ্যমের মূল দায়িত্ব আমি মনে করি যে বিশ্বাসযোগ্য না, ভুল, ভুয়া, বিকৃত, অপতথ্য, ভুয়া খবর, এগুলোর ব্যাপারে মানুষকে সচেতন করার মূল দায়িত্ব গণমাধ্যমের। অন্যান্য মাধ্যমের উপরে আশা করে লাভ নাই, কারণ অন্যান্য মাধ্যমগুলো এই কাজেরই অংশ, বা তারাই মূলত দায়ী এসব অপচর্চার জন্য। ফলে গণমাধ্যম, দায়িত্বশীল গণমাধ্যম যদি আরও বেশি সক্রিয় হয়, মানুষকে এই ধরনের অপতথ্যের হাত থেকে রক্ষা করতে পারবে, ক্ষতি থেকে রক্ষা করতে পারবে, এবং মানুষকে এটাও লিটারেট করা। যেমন আপনি জানেন গণমাধ্যমের কাজ কিন্তু টু ইনফর্ম, টু এডুকেট, টু এন্টারটেইন এবং টু পারসুয়েট, এই 4টা ফাংশন কিন্তু গণমাধ্যমে। তার মধ্যে এডুকেট করার যে কাজটা, এটার উপরে বেশি গুরুত্ব দেওয়া উচিত। অন্তত এই ব্যাপারে গণমাধ্যমের উচিত মানুষকে অনেক বেশি লিটারেট করা, ফ্যাক্ট কি, ফলস কি, কোনটা অথেন্টিক না, কোনটা ক্রেডিবল, কোনটা ইনক্রেডিবল, কোনটা পেছনে কি পারপাস আছে, সেই বিষয়গুলো সম্পর্কে মানুষকে অনেক বেশি শিক্ষিত করে তোলা, সচেতন করে তোলা, অ্যাওয়ার করে তোলা গণমাধ্যমের কাজ। সেটি করলে পরে মানুষ হয়তো যে কোনো জিনিস দেখা মাত্র হুট করে সেটা বিশ্বাস করবে না, এটা একটা ব্যাপার। আরেকটা কথা বলে শেষ করি, যে আপনার এই যে এখন যে বাস্তবতা আমরা দেখছি, একটা পক্ষ এক ধরনের অপতথ্য ছড়াচ্ছে প্রকাশ্যে,
যাদের অবস্থান আমরা দেখি, আরেকটা পক্ষ অপ্রকাশ্যে গোপনে লুকিয়ে দেশে বা বিদেশে আরেক ধরনের তথ্য ছড়াচ্ছে। ফলে এই দুই পক্ষের যেই তথ্যযুদ্ধ, সেখানেই কিন্তু এই অপতথ্যের ছড়াছড়িটা বেশি হচ্ছে। রাইট। আরেকটি বিষয় আমি একটু আপনার কাছে জানতে চাই, আপনি যেহেতু ইলেকট্রনিক মিডিয়ায় যুক্ত রয়েছেন বহু বছর ধরে, কদরুদ্দিন শিশির 4টি পয়েন্ট বলেছেন যে সন্দেহ করতে হবে কোনো ভুল তথ্যের ক্ষেত্রে, একটা সোর্সে মানে বিশ্বাস না করা, আরও কয়েকটা সোর্স নিয়ে কাজ করা, পাশাপাশি মূলধারার গণমাধ্যমের প্রতি বিশ্বাস রাখা, এবং যে ইনফরমেশনে আগ্রহ আছে সেটা ভেরিফাই করা। 4টা পয়েন্টের উনি কথা বলছেন। সো সেক্ষেত্রে ইলেকট্রনিক মিডিয়া আমরা যখন লাইভ টেলিকাস্ট করি তখন তো এই 4টা বিষয় যাচাই করার সুযোগও থাকে না, সময়ও থাকে না, তখন নিশ্চয়ই সেটারও কিন্তু স্ট্যান্ডার্ড প্র্যাকটিস আছে। আপনার সেই প্রশ্নের আগে আমি বলি যে উনি যে 4টা পয়েন্ট বলেছেন এগুলো হচ্ছে সংবাদকর্মীদের চর্চার ব্যাপার। সাধারণ মানুষকে আমি এই বিষয়ে চর্চা করবে এটা বলতে বা আশা করতে পারি না, কিন্তু তারা যাতে অপতথ্যের শিকার না হয়, তারা যাতে সত্যটা জানতে পারে, তার জন্য তাদেরকে শিক্ষিত করা। মানে আমরা কি করে, সংবাদকর্মীরা কি করে তথ্য সংগ্রহ এবং যাচাই বাছাই করে সঠিক তথ্যটা প্রকাশ করেন, সঠিক খবরটা প্রচার করেন, সেই প্রক্রিয়া সম্পর্কে তাদেরকে শিখে লাভ নাই, তারা তো সাংবাদিকতা করবে না। বড়জোর যারা সিটিজেন জার্নালিজম করে, যারা অনলাইন বেসড নানান রকমের কাজ কারবার করে খেয়ে পড়ে আছে, তাদেরকেও আমাদের সাহায্য করা উচিত। তাদেরকে বলা উচিত যে তুমি যে কাজটা করছো এটা এরকম না করে এরকম করো, তোমার কাজের মধ্যে এই জায়গায় ত্রুটি আছে, এই কারণে তোমার বিশ্বাসযোগ্যতা গ্রহণযোগ্যতা কম। সেভাবে কিন্তু আমরা গণমাধ্যমে এই শিক্ষাটা দিতে পারি। ফলে গণমাধ্যমের ভূমিকা আমি অনেক বড় মনে করি যে এই জায়গাটাতে এডুকেট করা প্রয়োজন নেই তার, কারণ তার ভিউ বেশি হচ্ছে, সে এইজন্য ফেক নিউজগুলো বেশি ছড়াচ্ছে, অনেক সে ইনকামও পাচ্ছে। হ্যাঁ, এখন শুধুমাত্র ভিউ এবং ইনকামকে যদি আমরা গুরুত্ব দেই তাহলে আমরা ক্ষতির হাত থেকে বাঁচতে পারবো না। আপনি ধরেন ইন্টারনেট বেসড সবচেয়ে ক্ষতিকর, সবচেয়ে খারাপ, সবচেয়ে অসামাজিক, সবচেয়ে মানে কি বলবো ঘৃণ্য বিষয়ের দর্শক সবচেয়ে বেশি, তাই বলে কি ইন্টারনেটে সেগুলোকে প্রমোট করা হবে? নিশ্চয়ই না। আরেকটা কথা বলতে চাই, আমাদের গণমাধ্যমগুলো টেলিভিশন, রেডিও, পত্রিকা, আমি সনাতন মাধ্যমের কথা বলছি, এরা প্রত্যেকেই এখন ডিজিটাল প্ল্যাটফর্মে সমান তালে আছে। আবার পত্রিকা আমরা জানতাম প্রিন্ট মিডিয়া মানে পড়ার মাধ্যম, এটা এখন দেখার মাধ্যমও হয়ে গেছে। টেলিভিশন জানতাম আমরা দেখার এবং শোনার মাধ্যম, এটাও পড়ার মাধ্যম হয়ে গেছে। ফলে এখন এই যে আপনি প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, দেখার, পড়ার, শোনার এগুলো সব একাকার হয়ে গেছে। সেই জায়গায় ডিজিটাল প্ল্যাটফর্মে আমি অনেক দায়িত্বশীল গণমাধ্যমেরও ডিজিটাল প্ল্যাটফর্মে তার যে মূল জায়গার চর্চাটা সেরকমটা দেখি না, মানে ঘাটতি আছে। মনে করেন এক্স একটা ভালো গণমাধ্যম, সে পত্রিকায় যা ছাপে বা প্রতিদিনকার টেলিভিশনের পর্দায় যা প্রচার করে, তার ডিজিটাল মিডিয়াতে যা কিছু আছে সেটা আবার সেটার মানের সাথে মেলে না। তার মানে ওই জায়গাটাতে আমরা পয়সা অর্জন করার, ভিউ ব্যবসা করার চেষ্টা করছি, কিন্তু সেখানে মানটা নিশ্চিত করছি না, তাহলে নিশ্চয়ই সেখানে মনোযোগটা কম দেওয়া হচ্ছে। ফলে এর মাধ্যমেও কিন্তু অনেক সময় বিভ্রান্তি ছড়াতে পারে। সব মিলে আমি বলবো যে আসলে সত্য মিথ্যার দ্বন্দ্ব সারা পৃথিবীতে সেই সভ্যতার শুরু থেকে সবসময় ছিল, আছে, হয়তো থাকবে, কিন্তু এই বিরোধটা যখন বাড়ছে এবং সত্যকে ছাপিয়ে মিথ্যা অনেক বেশি এগিয়ে যাচ্ছে, এবং এই তথ্য প্রযুক্তির যুগে মিথ্যার যে কত ধরন, মানে একটা কিছুকে আপনি দেখা মাত্র মিথ্যা বলে ফেলতে পারবেন না, অনেক যাচাই বাছাই করে তারপরে আপনাকে বলতে হচ্ছে। এবং ছোটবেলায় আমরা জানতাম যে ছাপার অক্ষরে যে কোনো জিনিস মানুষ বিশ্বাস করে, মানে ছাপানো হয়েছে এটা তো বিশ্বাসযোগ্য। আর এখন ভিজুয়াল দেখার পরও মানুষ বিশ্বাস নাও করতে পারে বা করা উচিত না, সেখানেও বিকৃত হয়, সেখানে অনেক রকমের আপনার অপকর্ম হয়। ফলে প্রযুক্তির প্রচার প্রসার, সামাজিক মাধ্যম, ইন্টারনেট মাধ্যমের যে বিস্তার, এবং তার মধ্য দিয়ে গণমাধ্যমই একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়ে গেছে। তাদের সাথে দৌড়ে প্রতিযোগিতা পেরে ওঠা, আবার বিশ্বাসযোগ্যতায় টিকে থাকা, এটা অনেক বড় চ্যালেঞ্জ। নিশ্চয়ই এটা নিয়ে আমাদের অনেক কাজ করতে হবে। অনেক ধন্যবাদ নাজমা সাহেব, আপনার কাছে আবারও আসবো আমরা। কদরুদ্দিন শিশির, ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার একটা অনুসন্ধান যদি দেখি আমরা, চলতি বছরের ফেব্রুয়ারিতে ইন্টারনেটে ছড়িয়ে পড়া 268টি ভুল তথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে রাজনৈতিক বিষয়, আপনি বলছিলেন এর আগে অবশ্য, সবচেয়ে বেশি 127টি ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। এবং যদি মোট ভুল তথ্য দেখি সেখানে প্রায় 47%। রাজনীতিতে এইটি প্রভাব কেমন পড়ছে বলে আপনার কাছে মনে হয়? এটা সামনে নির্বাচনের কথা আপনি বলছিলেন। রাইট, এটা খুবই অ্যালার্মিং। নেক্সট কয়েক মাস তো আছে নির্বাচনের, সো এই সময়টাতে পলিটিক্যাল মিসইনফরমেশন বা ডিসইনফরমেশন, আমি আসলে মিসইনফরমেশনকে কম গুরুত্ব দেব পলিটিক্যালি এই কারণে যে না জেনে অনেক সময় অনেকে যে করে ছড়ায় ফেলে, তো এরপরে সেটা সংশোধনের তার সুযোগ থাকে বা ইচ্ছা থাকে। কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি যে গত এক মাস ধরেই এটা আসলে বেশি হচ্ছে এবং এটা আরও বাড়বে, যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া পেজ খোলা হচ্ছে। এটা আওয়ামী লীগের সময় ছিল এরকমের ব্যাপার, যে কোঅর্ডিনেটেড ওয়েতে নির্দিষ্ট সংখ্যক সোশ্যাল মিডিয়া পেজ খুলবে, তারপর ওয়েবসাইট খুলবে এবং সেগুলোতে
লোক এমপ্লয় করে সেখানে ডিসইনফরমেশন ছড়ানো হবে বিরোধীদের ব্যাপারে, সাইবার যোদ্ধা। হ্যাঁ। এখন এইটা অলরেডি আমরা পলিটিক্যাল স্পেসে, বিশেষ করে অনলাইনে যে ক্যাম্পেইনগুলো হচ্ছে, এখানে আমি যে নামগুলো বললাম পলিটিক্যাল যে স্টেক হোল্ডার আছে, আওয়ামী লীগের অংশটা তো আগে থেকেই আছে, ট্র্যাডিশনালি আছে, তারা তাদের এ টিম বলেন আর সিআরআই বলেন, আর যারা মানে সিআরআই এর হয়তো এখন প্রাতিষ্ঠানিকভাবে কার্যক্রম নাই, কিন্তু তাদের পেজগুলো ফেসবুক 148টা পেজ বন্ধ করার পরেও তাদের অনেক পেজ এখনো আছে অ্যাক্টিভ। আমি তাদের শেষ প্রান্তে, জি ওকে, এটা খুব ভয়াবহ আকার ধারণ করতে পারে, এবং পলিটিক্যাল ডিভাইড যেটা হচ্ছে, ডিভাইডেশন হচ্ছে বিভিন্ন পলিটিক্যাল স্টেক হোল্ডারের মধ্যে, অ্যান্টি আওয়ামী লীগ স্টেক হোল্ডারের মধ্যে, তাদের মধ্যে এই ডিভাইডেশনটা অনেকাংশে বাড়বে শুধুমাত্র ফেক নিউজের কারণে। একে অন্যের বিরুদ্ধে যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন করতেছে এইটার কারণেই বাড়বে, কারণ হচ্ছে তাদের লিডারদের নিয়ে, একে অন্যের লিডারকে নিয়ে, একে অন্যের বিভিন্ন এজেন্ডা নিয়ে যেভাবে ডিস্টোর্টেড ইনফরমেশন ছড়াচ্ছে, এবং এরপরে আবার এটা প্রমাণিত হয়ে যাচ্ছে তুমি এটা ডিস্টোর্ট করছো, তখন হচ্ছে এক ধরনের বিদ্বেষ অপরপক্ষ থেকে ছড়াচ্ছে। আবার তারা নিজেরাও এটা আবার করতেছে। একটা ভিডিওর ঘটনা যদি বলি, রাজশাহী ইউনিভার্সিটিতে একটা কদিন আগে, 2-3 দিন আগে একটা ভিডিও ছড়ায় যে রাজশাহী ইউনিভার্সিটি শিবিরের নেতার হল কি থেকে রুম থেকে কয়েকশো অস্ত্র উদ্ধার। তার আধা ঘন্টা পরে দেখলাম যে এই একই ভিডিও আবার ছাত্র দলের নেতার রুম থেকে এই অস্ত্রগুলো উদ্ধার শুরু হয়ে গেল, এবং দুইটা ভিডিও অন্তত কয়েক হাজার বার রিপোস্ট করা হলো, এবং একটা ভিডিও দেখলাম আমি যে 3 মিলিয়ন ভিউ হলো। সো এই যে এক পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে কি করতেছে, এটা কিন্তু ইনফ্লেম করতেছে সিচুয়েশনকে। আলটিমেট ট্রুথ হচ্ছে যে এই ভিডিওটা আসলে 6 মাস বা 7 মাস আগের থানা থেকে লুট হয়ে যাওয়া বিভিন্ন অস্ত্র, একটা থানাতে মানে একটা এই যে মানিকগঞ্জের একটা থানা থেকে উদ্ধার করা বেশ কিছু অস্ত্র সেনাবাহিনী উদ্ধার করে পুলিশকে বুঝিয়ে দেয়। সো এই ভিডিওটাকে পলিটিক্যাল দুইটা পক্ষ একজন আরেকজনের বিপক্ষে ছড়াচ্ছে, এবং এর মাধ্যমে দেখা যাচ্ছে যে অনলাইনে দুইটা গ্রুপ হয়ে যাচ্ছে অ্যাক্টিভিস্টরা। সো এইটার একটা হচ্ছে নিজেদের মধ্যে কোন দল, 2 নম্বর হচ্ছে এই সুযোগটা আবার পতিত যে স্বৈরাচারী গ্রুপ আছে তারা নেওয়ার সুযোগ পাচ্ছে। এবং আমরা ইন্ডিয়ান ডিসইনফরমেশন মোকাবেলার ক্ষেত্রে কিন্তু এই যে অ্যাক্টিভিস্টরা এরা কিন্তু অনেক কাজ করতে পারতো, যেমন হচ্ছে টুইটারে এরা অ্যাক্টিভ থাকতে পারতো ইন্ডিয়ান ডিসইনফরমেশন কাউন্টার করার জন্য, যে ফ্যাক্ট চেকাররা যে ফ্যাক্ট চেক করে দেয়, ইন্ডিয়ান ফ্যাক্ট চেকাররা, বাংলাদেশি ফ্যাক্ট চেকাররা, সেগুলো এমপ্লিফাই করতে পারতো এই অ্যাক্টিভিস্টরা, কিন্তু সেটা না করে তারা নিজেদের মধ্যে এখানে ফিউডে ব্যস্ত, এবং সেটা আবার ডিসইনফরমেশন। অনেক ধন্যবাদ নাজমুল আশরাফ। আপনার কাছে একেবারেই শেষ প্রশ্ন, ছোট্ট করে যদি বলেন 30 সেকেন্ডে, বাংলাদেশে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এখন যেই গুজবগুলো ছড়াচ্ছে সেগুলো মোকাবেলা করা কতখানি চ্যালেঞ্জের? ওই যে বললাম অনেকগুলো এক বাক্যে আমি বলি যে গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে, সরকারের একটা বড় ভূমিকা আছে, রাজনৈতিক দলগুলোর সাধারণ মানুষের ভূমিকা আছে। তবে সামনে যেহেতু নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের চর্চা আরো অনেক বাড়বে, এবং সেগুলো বেশিরভাগই হয়তো রাজনীতি, ধর্ম, সংস্কৃতি, অর্থনীতি এই কেন্দ্রিক। এবং আমরা দেখি যে গুজবের ক্ষেত্রে দুর্নীতি, রাজনীতি, যৌনতা, কেলেঙ্কারি, হ্যাঁ, ব্যক্তিগত আক্রমণ, এই সংক্রান্ত উপাদানের মধ্যে গুজব এবং অপতথ্য বেশি থাকে। সেই বিষয়গুলোর প্রতি যদি গণমাধ্যম একটু নজর রাখে তাহলে হয়তো একটু নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, মানুষকে সচেতন করা সম্ভব হবে। অনেক ধন্যবাদ নাজমুল আশরাফ, ধন্যবাদ কদরুদ্দিন শিশির, এবং দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা গুজবে কান দেবেন না, যে কোনো নিউজ দেখার সাথে সাথে অবশ্যই প্রথমে আপনাদেরকে সন্দেহ করতে হবে, যেমনটি আজকের অতিথিবৃন্দরা বলছিলেন। এই ছিল আজকের মতো। আগামী সপ্তাহে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথি নিয়ে আবারও হাজির হব। সেই পর্যন্ত সবাই ভীষণ ভালো থাকবেন।